আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমানের চীন সফর ঘিরে ভারতীয় গণমাধ্যমে উদ্বেগ। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু 900 ছাড়ালো, নিখোঁজ 50,000-এর বেশি। নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প। গাজা ইস্যুতে মোদির নীরবতা নিয়ে কঠোর সমালোচনায় সোনিয়া গান্ধী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বড় মোড় হিসেবে দেখছে ভারতের সংবাদ মাধ্যম। মোংলা বন্দরের অর্থনৈতিক অঞ্চল, তিস্তা নদী প্রকল্পে চীনের সম্পৃক্ততা, সম্ভাব্য সামরিক সহযোগিতা এবং বাংলাদেশ চীন অর্থনৈতিক করিডোর নিয়ে নয়াদিল্লিতে বেশ উদ্বেগ দেখা যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ যে ধীরে ধীরে চীনের দিকে আরো ঝুঁকছে, তা ভারতের ঐতিহ্যগত প্রভাব বলয়ের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা। শুক্রবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাগেরহাটের মোংলা বন্দরের পাশে 110 একর জমিতে অর্থনৈতিক অঞ্চল ইপিজেড গড়ে তোলার চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ ও চীন। এই জমি আগে ভারতের জন্য বরাদ্দ ছিল, কিন্তু 2025 সালে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই বরাদ্দ বাতিল করে দেয়। টাইমস অব ইন্ডিয়া বলেছে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলাকে ঘিরে চীনের এই বিনিয়োগ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে বেইজিং এর কৌশলগত উপস্থিতি আরো মজবুত করবে। পাকিস্তানের গোয়াদর থেকে আফ্রিকার জিবুতি পর্যন্ত চীনের বন্দর বিনিয়োগের ধারায় মোংলা একটি নতুন সংযোজন হতে পারে। ইন্ডিয়া টুডে আরো সরাসরি প্রশ্ন তুলেছে, ভারতের কি উদ্বেগ হওয়া উচিত? পত্রিকাটির মতে, এটি শুধু একটি অর্থনৈতিক প্রকল্প হাতছাড়া হওয়া নয়, বরং ভারতের পূর্ব উপকূলের কাছাকাছি চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতির দরজা খুলে দিতে পারে। চীন সফরে তারেক রহমান তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বেইজিং এর সহযোগিতা চেয়েছেন। এই বিষয়টি প্রায় সব ভারতীয় গণমাধ্যমে বড় করে এসেছে। দ্য হিন্দু জানিয়েছে, তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের বিরোধ অনেক পুরনো। শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও বর্তমান সরকার অপেক্ষা না করে নিজস্ব উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিতে চায়। দ্য প্রিন্ট লিখেছে, তিস্তা প্রকল্প ভারতের কাছে খুবই স্পর্শকাতর, কারণ নদীটি পশ্চিমবঙ্গ ও সিকিম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এর অবস্থান শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর খুব কাছাকাছি। এই করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল যোগাযোগ, তাই সেখানে চীনের যে কোনো উপস্থিতি নয়াদিল্লিকে চিন্তিত করে। এনডিটিভি ও ইন্ডিয়া টুডে জানিয়েছে, সফরে বাংলাদেশ ও চীন 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, নদী ব্যবস্থাপনা, প্রযুক্তি ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে এসব চুক্তি হয়েছে। চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠকে চট্টগ্রাম ও মোংলা চীনা অর্থনৈতিক অঞ্চল এগিয়ে নেওয়ার বিষয় ঐক্যমত হয়। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনায় চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়েও কথা হয়েছে। ভারতীয় মাধ্যমগুলো বলছে, এটি আগের বাংলাদেশ চীন ভারত মিয়ানমার করিডোরের একটি সংক্ষিপ্ত সংস্করণ। এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ 24টি চীনা J-10 CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। বাস্তবায়িত হলে পাকিস্তানের পর বাংলাদেশ হবে এই মডেলের দ্বিতীয় বিদেশি ব্যবহারকারী। এছাড়া 2+2 সংলাপের মাধ্যমে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত আলোচনার বিষয় সমঝোতা হয়েছে বলে জানা গেছে। শি জিনপিং তারেক রহমানকে বলেছেন, চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন দেয় এবং বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে। ভারতীয় মাধ্যম এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। আউটলুক ম্যাগাজিনের বিশ্লেষণে বলা হয়েছে, নয়াদিল্লির উদ্বেগ মূলত অর্থনৈতিক নয়, বরং ভূগোল ও নিরাপত্তা সংক্রান্ত। মোংলা, তিস্তা এবং লালমনিরহাট বিমান ঘাঁটিকে ঘিরে চীনা সম্পৃক্ততার সম্ভাবনা ভারতের জন্য নতুন বাস্তবতা তৈরি করছে। তবে ভারতও চুপ করে নেই। নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পর্যটন ভিসা চালু করার ঘোষণা দিয়েছে। নিরাপত্তা ও জ্বালানি খাতে সহযোগিতাও চলছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ এখন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়। চীনের অর্থনৈতিক সহায়তা নেবে, আবার ভারতের সঙ্গে ভৌগোলিক ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখবে। ভারতীয় গণমাধ্যমে তারেক রহমানের এই সফরকে শুধু দ্বিপাক্ষিক সফর হিসেবে নয়, বরং আঞ্চলিক কৌশলগত ভারসাম্য সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ভূমিকম্পে এখন পর্যন্ত 920 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত 3360 জন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে এখনও মরিয়া হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা। আক্রান্ত এলাকাগুলোতে বিদেশি উদ্ধারকারী দল ও সহায়তাও ইতোমধ্যে পৌঁছাতে শুরু করেছে। 50,000-এর বেশি মানুষ নিখোঁজ বলে জানা গেছে। শুক্রবার বিকেলে আবারও ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে 4.9 মাত্রার ওই অপেক্ষাকৃত দুর্বল কম্পন রাজধানী কারাকাস ও নিকটবর্তী মারাকাই শহরেও অনুভূত হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অসম গতিতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এদিকে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে 7.2 ও 7.5 মাত্রার দুই ভূমিকম্পে সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $6.7 বিলিয়ন। দ্বিতীয় ভূমিকম্পটি ছিল এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশেষ নকশার নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন করেছেন। এই স্বাক্ষর পাসপোর্টে ট্রাম্পের নিজের একটি কঠোর ও গম্ভীর মুখের ছবি স্থান পেয়েছে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টের নমুনা ছবি পোস্ট করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট ছবিতে আরও দেখা যায় লেখা রয়েছে, স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন। পাসপোর্টের নকশায় ট্রাম্প একটি ডেস্কে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, মুখে কঠোর অভিব্যক্তি। তার স্বাক্ষরও রয়েছে ছবির নিচে। পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল টেক্সট ব্যবহার করা হয়েছে। পাসপোর্টের অন্য পাতায় 1776 সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের বিখ্যাত চিত্রকর্ম দেখানো হয়েছে। সেখানে লেখা রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 250। হোয়াইট হাউস এই পাসপোর্টকে প্যাট্রিয়ট পাসপোর্ট নামে অভিহিত করেছে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী 6 জুলাই থেকে এই বিশেষ স্বাক্ষর পাসপোর্ট পাওয়া যাবে। তবে এটি শুধু ওয়াশিংটন ডিসিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এবং সীমিত সংখ্যায় বিতরণ করা হবে। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের গাজা নীতি এবং এ বিষয়ে নীরবতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের সংসদ সদস্য সোনিয়া গান্ধী। এক মতামত নিবন্ধে তিনি অভিযোগ করেন, ফিলিস্তিনের প্রতি ভারতের ঐতিহাসিক অবস্থান থেকে সরে এসে সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে তার এই মন্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। নিজের নিবন্ধে সোনিয়া গান্ধী বলেন, 2023 সালে হামাসের হামলার পর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজা ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের একটি প্রতিবেদন উল্লেখ করে দাবি করেন, ইসরায়েল গাজায় ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। তার ভাষ্য অনুযায়ী এ সংঘাতে 20,000-এর বেশি শিশু নিহত এবং প্রায় 44,000 শিশু আহত হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।